হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি তোমাদের সন্দীপ স্যার। আজকে ইতিহাস বিষয়ের 6 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। দেখো, এতদিন যেগুলো আমরা পড়িয়েছি অবশ্যই তোমরা সব ভিডিও দেখেছো এবং কোনো ডাউট অবশ্যই নেই তোমাদের মধ্যে। আর যদি থেকে থাকে তাতেও আমাকে কমেন্টে জানাবে। দেখো কি বলেছে, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। তোমরা সবগুলোই ভালো মতন করতে পারছো আশা করি, এবং তোমাদের পড়াশোনাগুলো সব ভালো মতোই চলছে। তো প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি। দেখো কি বলেছে, বাংলার মুকুটহীন রাজা। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? কি হবে? রাজা রামমোহন রায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, না সৈয়দ আহমেদ খানকে? কাকে বলা হবে মুকুটহীন রাজা? কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। বোঝা গেল? আর কি কি বলা হয় তাকে? আর বলা হয় রাষ্ট্রগুরু। কি বলা হয় তাকে? রাষ্ট্রগুরু বলা হয় তাকে। তিনি যে পত্রিকাটা প্রকাশ করেছিল তার নাম হচ্ছে দ্য বেঙ্গলি। দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। কি প্রতিষ্ঠা করেছিলেন? না, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কি প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যাকে আমরা কি বলি? ভারত সভা বলি। কি বলি আমরা? ভারত সভা বলি। ক্লিয়ার হয়েছে? ভারত সভা তাহলে কে প্রতিষ্ঠা করছেন? ভারত সভা প্রতিষ্ঠা করছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আরো তিনজন ব্যক্তি ছিলেন, আনন্দমোহন বসু ছিলেন, শিবনাথ শাস্ত্রী ছিলেন, এবং রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন। তাহলে এগুলো সব ছিলেন। ক্লিয়ার হয়েছে কি বললাম? তারপরে প্রশ্ন কি বলছে, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়। বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকাতে? সঞ্জীবনী পত্রিকায়, অমৃতবাজার পত্রিকা, উদ্বোধন পত্রিকা, না বেঙ্গলি পত্রিকায়? কি হবে উত্তর? কি হবে আমাদের? উদ্বোধনী পত্রিকায়। কোন পত্রিকাতে? উদ্বোধনী পত্রিকাতে বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়। ক্লিয়ার হয়েছে? বর্তমান ভারতের লেখক কে ছিলেন? স্বামী বিবেকানন্দ ছিলেন। কে ছিলেন? স্বামী স্বামী বিবেকানন্দ। ক্লিয়ার? বর্তমান ভারত। সঞ্জীবনী পত্রিকা কিসের জন্য বিখ্যাত তোমরা জানো? সঞ্জীবনী পত্রিকাতে প্রথমবার স্বদেশী আন্দোলনের কথা বলা হয়েছিল। স্বদেশী ও বয়কট। এই স্বদেশী ও বয়কট, এই যে কথাটা, এই কথাটা প্রথম ব্যবহার করা হয়েছিল কোথায়? সঞ্জীবনী পত্রিকাতে। অমৃতবাজার পত্রিকাটি কার ছিল? অমৃতবাজার পত্রিকাটি ছিল শিশির কুমার ঘোষের। কার ছিল? শিশির কুমার ঘোষ। ক্লিয়ার হয়েছে সবাইকে? বেঙ্গলি পত্রিকা তো বলে দিয়েছি যে আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো কোশ্চেন কি বলছে, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড উইলিয়াম বেন্টিং, না লর্ড লিটন? কি উত্তর হবে? লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় বলেছে, 1857 সালের কথা বলেছে, তো লর্ড ক্যানিং। তিনি ভারতের ভারতের শেষ বলা হয় কি গভর্নর জেনারেল ছিলেন, এবং প্রথম ভাইস রয় ছিলেন। কি ছিলেন তিনি? ভারতের প্রথম ভাইস রয় ছিলেন। ভাইসরয় কথার অর্থ কি? ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজা বা রানীর প্রতিনিধি। ক্লিয়ার হয়েছে কি বললাম? লর্ড ডালহৌসি কিসের জন্য বিখ্যাত? সত্য বিলোপ নীতি, 1856 সাল। লর্ড বেন্টিং তোমরা জানো ভালো করে, তার সময় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে 1835 খ্রিস্টাব্দে। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন। আর লর্ড লিটনের সময় দুটো ঘটনা আমরা জানি ভালো করে, কি কি হবে? একটা হচ্ছে অস্ত্র আইন হবে, আর একটি হবে কি? ভান্না করা, মানে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন হবে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। আর দুটোই হবে কবে? 1878 খ্রিস্টাব্দে। সবাই নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? সবাই ভালোভাবে এগুলো নোট ডাউন করে নেবে। তারপর দেখো কি বলেছে, তারপরে কি বলেছে দেখো, বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? বাংলার কথা বলা হয়েছে, বাংলা। আর যদি শুধু বলা হতো যে ছাপাখানার ইতিহাসে বা ছাপাখানার জনক কাকে বলা হয় বা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়, তাহলে জোহানেস গুটেনবার্গ জার্মানির ব্যক্তি ছিলেন। ক্লিয়ার হচ্ছে? মেইন শহরে
সেটা প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু এটা বাংলার কথা বলা হয়েছে। চার্লস উইলকিন্সকে, পঞ্চানন কর্মকারকে, ব্রাসি হেলেটকে, সুরেশচন্দ্র মজুমদারকে। কি উত্তর হবে? চার্লস উইলিয়াম কিন্স। ঠিক আছে, চার্লস উইলিয়াম কিন্স ছিলেন আমাদের বাংলার মুদ্রণ শিল্পের জনক। পঞ্চানন কর্মকার তাকে বাংলা হরফ তৈরি করে দিয়েছিলেন, তাকে সাহায্য করেছিলেন। ব্রাসি হেলেট কে ছিলেন না, তিনি ইংরেজদের বাংলা ভাষা শিক্ষা দেওয়ার জন্য একটি গ্রামার বই রচনা করেছিলেন, যার নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কি নাম বললাম? এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটি কার রচনা? ন্যাথানিয়েল ব্রাসি হেলেটের লেখা। ঠিক আছে, পরবর্তীকালে চুচুড়া থেকে চার্লস উইলকিনসন এই বইটাকেই অনুবাদ করবেন। সুরেশচন্দ্র মজুমদার কিসের জন্য বিখ্যাত? লাইনোটাইপ যন্ত্র, ভালোভাবে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। লাইনোটাইপ যন্ত্রকে আবিষ্কার করেছিলেন, লাইনোটাইপ যন্ত্র আবিষ্কার করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার। ক্লিয়ার হয়েছে কি বললাম? তাহলে এটার উত্তর কি হচ্ছে আমাদের? চার্লস উইলকিন্স ছিলেন। কে ছিলেন? চার্লস উইলকিন্স। তারপর দেখো দিগদর্শনের কথা বলা হয়েছে। দিগদর্শনের সম্পাদক ছিলেন উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, ফেলিক্স কেরি, জন ক্লার্ক মার্সম্যান। কি উত্তর হবে এটা? দেখো উত্তর হবে জন ক্লার্ক মার্সম্যান। কি উত্তর হবে? জন ক্লার্ক মার্সম্যান। দিগদর্শন আর সমাচার দর্পণ এই দুটোই প্রকাশিত হয়েছিল কত সালে? 1818 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে? কত সালে প্রকাশ হবে এটা? কত সালে? 1818 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হবে দিগদর্শন আর সমাচার দর্পণ। আর কে করবে? জন ক্লার্ক মার্সম্যান। আচ্ছা, উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান আর হচ্ছে উইলিয়াম ওয়ার্ড, এদেরকে একত্রিত কি বলা হয়? শ্রীরামপুত্রই বলা হয়। কি বলা হয়? শ্রীরামপুত্রই। ক্লিয়ার হয়েছে? ফেলিক্স কেরি কিসের জন্য বিখ্যাত? বিদ্যা হারাবলী রচনা করেছিলেন। কি রচনা করেছিলেন? বিদ্যা হারাবলী। এই যে বিদ্যা হারাবলী কার রচনা? ফেলিক্স কেরি রচনা। ক্লিয়ার হয়েছে সবাই? বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1833, 1856, 1880, 1903 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হবে? 1856 খ্রিস্টাব্দে, যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছিল সেই সময়টাই প্রতিষ্ঠা হবে, 1856 সাল। ক্লিয়ার হয়েছে? 1833 সালে কিসের জন্য বিখ্যাত? তোমরা জানো যে লর্ড উইলিয়াম বেন্টিং আমাদের এখানে প্রথম গভর্নর, ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে আসবেন। ঠিক আছে? 1863 খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন, এই যে আশ্রম, এই কথাটা ভালোভাবে মনে রাখবে, আশ্রম প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এখানে কিন্তু শান্তিনিকেতনকে প্রতিষ্ঠা করেছে সেটা কোনো কথা বলা হয়নি। শান্তিনিকেতন বোলপুরে একটি আশ্রম প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই আশ্রমটির কথা বলা হয়েছে। সেটি সালটা দেখো 1863। নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ের কথা বলা হচ্ছে না এটা। ঠিক আছে, কারণ তখন তিনি অনেক ছোট। তো এটা কে প্রতিষ্ঠা করবেন? দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করবেন। কে প্রতিষ্ঠা করবেন এটা? দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে 1903 সাল নাগাদ আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে বিশ্বভারতী প্রতিষ্ঠা করবেন, এবং রথীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে 1953 সালের দিকে এটি আমাদের কেন্দ্রীয় যে বিশ্ববিদ্যালয় তার মর্যাদা লাভ করবে। ঠিক আছে, রথীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার হয়েছে? তারপরে কি বলেছে? লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম, মুজাফফর আহমেদ, এস এ ডাঙ্গে, আচার্য নরেন্দ্র দেব। কি উত্তর হবে তাহলে? কি উত্তর হবে? সবাই আমাকে বলে, সবাই আমাকে উত্তর দাও। কাজী নজরুল ইসলাম। গুড, সবাই ভালোভাবে উত্তর লিখতে পারছো, বুঝতে পারছো সবাই? তারপরে দেখো প্রশ্ন কি বলেছে, দেখো সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? সর্বভারতীয় অল ইন্ডিয়া কিষাণ সভার কথা বলা হয়েছে, আর তার সভাপতির কথা বলা হয়েছে বাবা রামচন্দ্র, এনজি রঙ্গ, স্বামী সহজানন্দ না ফজলুল হক। ঠিক আছে, তাহলে কি উত্তর হবে? স্বামী সহজানন্দ। অল ইন্ডিয়া কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 খ্রিস্টাব্দে। মনে থাকবে সবার? 1936 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার হয়েছে সবার? দেখো তারপর দেখো কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন কোথা থেকে? বিহার, গুজরাট, রাজস্থান, যুক্তপ্রদেশ। কোথা থেকে নেতৃত্ব দিবেন? রাজস্থান থেকে নেতৃত্ব দিবেন। কোথা থেকে নেতৃত্ব দিবেন? রাজস্থান থেকে নেতৃত্ব দিচ্ছেন। ক্লিয়ার? রাজস্থান থেকে। বোঝা গেল? তারপর দেখো কি বলেছে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, স্তম্ভ মিলানো, বিভাগ ক্ষয়ের কথা বলা হচ্ছে। তাহলে এখানে স্তম্ভ মিলানোর কথা বলা যায়, ক এবং খ স্তম্ভ। কি বলেছে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিসের সাথে যুক্ত ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যুক্ত ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সাথে। কার সাথে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। আমরা একটু আগেই বললাম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা, ভারত সভাকে ইংলিশে বলা হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। উইলিয়াম কেরি, শ্রীরামপুর মিশন প্রেস। আমরা একটু আগে দেখলাম শ্রীরামপুর ত্রয়ী বলা থেকে শ্রীরামপুর মিশন প্রেস। ক্লিয়ার?
তারপরে দেখো মুজাফফর আহমেদ ওয়ার্কার্স এন্ড পিজন পার্টির সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে। এটি প্রতিষ্ঠিত হবে 1927। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। বিভাগ, উপবিভাগ যেগুলো দেখো একটি ম্যাপ দিয়েছে, আর আমরা জানি যে ম্যাপ আঁকতে আমরা ভালোভাবেই পারি, ঠিক আছে। সবাই মোটামুটি ছোট্ট করে একটি ম্যাপ এঁকে এগুলোকে করার চেষ্টা করবে, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি। দেখো কি বলেছে, মহাবিদ্যালয়ের কেন্দ্র হচ্ছে মিরাট। তাহলে মিরাট কোন অঞ্চলটা আছে? দিল্লির একটু উপর করে এই জায়গাটা হচ্ছে কি মিরাট আছে, মিরাট। তারপরে কি দেখে দেখা ছাপাখানা বিকাশ কেন্দ্র শ্রীরামপুর। শ্রীরামপুর তো আমাদের এখানে অবস্থিত না, শ্রীরামপুর। আর আছে কি বারদৌলি সত্যাগ্রহ কেন্দ্র সুরাট। সুরাট কোথায় অবস্থিত? এই অঞ্চলে সুরাট। সুরাট। তাহলে এইগুলো সব নিজের হাতে করবে, তাহলে দেখবে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। বুঝে গেল? আমি একটু মোটা করে দিই। সুরাট, মিরাট, শ্রীরামপুর। বুঝতে পারছো এবার? ঠিক আছে, গুড। তারপর দেখো কি বলেছে, 2 নম্বরের প্রশ্ন দেখো, যে কোনো 4টি করতে বলেছে, আমরা সবগুলোই করব। যে কোনো কে কোন সময়কালকে সভা সমিতির যুগ বলেছেন? দেখো কে বলেছেন, আমরা কি জানি, কে বলবেন? অনিল শীল, ডক্টর অনিল শীল কি বলেছেন? সভা সমিতির যুগ বলেছেন। কোন সময়টাকে? 19 শতকের মধ্যভাগকে। 19 শতকের মধ্যভাগকে 19 শতকের মধ্যভাগ কে? ডক্টর অনিল শীল। কোন সময়কালকে? 19 শতকের মধ্যভাগকে সভা সমিতির যুগ বলেছেন। কি বলেছেন? সভা সমিতির যুগ বলেছেন। কেন? কারণ আমরা দেখব যে সেই সময়ে অনেকগুলো সভা এবং সমিতির উদ্ভব হবে। যেমন আমরা বঙ্গভাষা দেখব, বঙ্গভাষা আছে কালীনাথ রায়চৌধুরী 1836 সাল। বঙ্গভাষার পরে আমরা কি দেখেছিলাম? জমিদার সভা দেখেছিলাম 1838 সালে। আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন রাধাকান্ত দেব। আমরা দেখেছিলাম হচ্ছে হিন্দু মেলা 1867 সালে, নবগোপাল মিত্র। ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে এগুলো হচ্ছে কি, এটা তো বাংলার কথা বলা হচ্ছে। এবং মাদ্রাজ মহাজন সভা, ইন্ডিয়ান লীগ, এগুলো সব কি হবে? আস্তে আস্তে প্রতিষ্ঠা হবে। সেই জন্য এই সময়কালটাকে অনিল শীল কি বলেছিলেন? ডক্টর অনিল শীল বলেছিলেন 19 শতকের মধ্যভাগকে সভা সমিতির যুগ। ক্লিয়ার হয়েছে সবাইকে? সবাই নোট ডাউন করে নিবে। এর বাকিগুলো আমরা পিপিটির মাধ্যমে আলোচনা করব, ঠিক আছে। আশা করি দেখতে পাচ্ছ। কে কবে বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন? কি লেখা আছে দেখো, কে কবে প্রথম বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, বাংলায় ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন? তাহলে ইউরোপে ছাপাখানা আবিষ্কারের প্রায় 100 বর্ষ পরে পর্তুগিজরা গোয়ায়, কোথায়? পর্তুগিজরা গোয়ায় ছাপাখানা স্থাপন করে 1556 খ্রিস্টাব্দে। বাংলায় ছাপাখানা কবে প্রতিষ্ঠিত হবে? জেমস অগাস্টাস হিকি নামে একজন আইরিশ মুদ্রাকার প্রতিষ্ঠা করবে কবে? 1777 খ্রিস্টাব্দে হিকি একটা ছাপাখানা প্রতিষ্ঠা করবে। এই হিকির যে প্রতিষ্ঠিত ছাপাখানা থেকে একটি আমরা জানি একটি পত্রিকা পাবলিশ হবে, যার নাম হচ্ছে কি দ্য বেঙ্গল গ্যাজেট। কি পাবলিশ হবে? দ্য বেঙ্গল গ্যাজেট। তাহলে দ্য বেঙ্গল গ্যাজেটের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। এটি কবে প্রকাশিত হবে? 1780 খ্রিস্টাব্দে।
কত সালে প্রকাশিত হবে? 1780। এবং 1782 খ্রিস্টাব্দে এটি বন্ধ করে দেওয়া হবে, কারণ ইংরেজ সরকারের বিরুদ্ধে এগুলো লিখনি দান করছিল বলে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্লিয়ার হয়েছে? ভারতের প্রথম সাংবাদিক ছিলেন, ভারতের প্রথম সাংবাদিক বলা হয় কাকে? ভারতের প্রথম সাংবাদিক বলা হয়, প্রথম সাংবাদিক বলা হয়। ঠিক আছে, ভারতের প্রথম সাংবাদিক কাকে বলা হয়? জেমস অগাস্টাস হিকিকে। তারপর দেখো, একটু আগেই আমরা বলেছিলাম শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? শ্রীরামপুর ত্রয়ী কারা ছিল? হুগলি জেলার শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্ট ধর্ম প্রচার ও শিক্ষা বিস্তারের কাজ শুরু করে। শ্রীরামপুর ত্রয়ীর মধ্যে আমরা দেখি উইলিয়াম কেরি, ফ্রাঁসোয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড, এই তিনজন পাশ্চাত্য শিক্ষার অগ্রগণী ভূমিকা নিয়েছিলেন। এদের একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। তো কি কি কাজ করেছে? এরা ছাপাখানা প্রতিষ্ঠা করেছে, দিগদর্শন, সমাচার দর্পণ পত্রিকা ও বিভিন্ন গ্রন্থ প্রকাশ করেছে, 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ এবং একাধিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। এই জন্য এদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এবং পাশ্চাত্য শিক্ষার বিস্তারে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপর দেখো কি বলেছে? তেভাগা, তেভাগা, তিন ভাগ, তিন ভাগে দু ভাগ এটা ইংরেজ নির্মিত, এবং তিন ভাগের এক ভাগ পেত কৃষকরা। এই যে তিন ভাগা, মানে তিন ভাগের এক ভাগ এবং তিন ভাগের দু ভাগ, এই যে জিনিসটাকে আমরা তেভাগা বলছি। তেভাগা হলো তিন ভাগ, শব্দের ধ্বনি বিকৃতি। এই নামকরণের নির্দিষ্ট কারণ ছিল। এর আন্দোলনের কারণগুলো হচ্ছে কি? 1937 খ্রিস্টাব্দে ফ্লাউড কমিশনের রিপোর্টে বলা হয় যে বাংলার বহু কৃষক পরিবারের কৃষি জমিতে কোনো অধিকার নেই। এই কমিশনের সুবাদে ভাগ চাষিরা তিন ভাগের এক ভাগ ফসল জমা দেবে বলে স্থির হয়, যা তেভাগা নামে পরিচিত। কিন্তু জমিদার বা সরকার কেউ এটা মানতে রাজি ছিল না। তিন ভাগের এক ভাগ কারা দিবে বললাম? তিন ভাগের এক ভাগ দিবে কৃষকরা। কিন্তু এরা চাইছিল, এমতাবস্থায় 1946 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা আন্দোলন শুরু করে। তিন ভাগের এক ভাগ ফসল বা তেভাগা দাবির পরিপ্রেক্ষিতে এই আন্দোলন নাম তেভাগা হয়। তাহলে তিন ভাগের এক ভাগ এরা কৃষক দিতে চাইছিল, কৃষক। কিন্তু এরা চাইছিল, ইংরেজরা চাইছিল তিন ভাগের দু ভাগ নিতে। কারা চাইছিল এটা? ইংরেজরা চাইছিল। মনে হবে কি বললাম? ইংরেজরা চাইছিল এটা তিন ভাগের দু ভাগ নিতে, কিন্তু কৃষকরা চাইছিল তিন ভাগের এক ভাগ দিতে। এর ফলে যে আমাদের লড়াইটা শুরু হবে, যে বিদ্রোহ শুরু হবে, তাকে আমরা তেভাগা আন্দোলন বলি। এবং তেভাগা আন্দোলন শুরু হবে কবে? 1946 খ্রিস্টাব্দে। মনে হবে সবাই? 1946। আর ফ্লাউড কমিশন কবে ভারতে এসেছিল? 1937 খ্রিস্টাব্দে ফ্লাউড কমিশন ভারতে আসবে। ক্লিয়ার? এবং নেতাগুলো কে কে ছিলেন? চারু মজুমদার আছে, অবনী লাহিড়ী আছে, বিষ্ণু চট্টোপাধ্যায় আছে প্রমুখ তেভাগা আন্দোলনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ আছেন। ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টি, ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টি, তোমাদের এটাকে অনেক সময় এইভাবে লেখা থাকে, ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টি, WPP। ঠিক আছে? তাহলে ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টিতে আমরা যদি দেখি, তাহলে কি দেখবো? মার্ক্সের মতবাদে শোষিত নিপীড়িত শ্রমজীবী মানুষকে শোষণ মুক্তির দিশা দেখায় এবং শ্রেণী সংগ্রামের প্রেরণা যোগায়। ভারতীয় বামপন্থীরা 1927 খ্রিস্টাব্দে শ্রমজীবীদের শোষণ মুক্তির উদ্দেশ্যে ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টি গঠন করেন। উদ্দেশ্য কি ছিল? 1920 খ্রিস্টাব্দে 17ই অক্টোবর রাশিয়ার তাশখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টির জন্ম হয়। তারপর 1925 খ্রিস্টাব্দে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। ইংরেজ সরকার দমননীতি থেকে অব্যাহতি পাওয়ার জন্য ভারতের কমিউনিস্ট নেতারা গোপনে তাদের কার্যকলাপ পরিচালনা করতে থাকেন। তারা শ্রমজীবী মানুষদের বামপন্থী মতাদর্শ প্রচার ও তাদের সংগঠিত করার জন্য ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টিকে হাতিয়ার করেন। এই সংগঠন শ্রেণী সংগ্রাম, বিনা ক্ষতিপূরণে জমিদার প্রথা লোপ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সংবাদপত্রে বাক স্বাধীনতা, ট্রেড ইউনিয়ন গঠন ইত্যাদি দাবি তুলেছিল। এই সংগঠনের হাত ধরে কমিউনিস্ট পার্টি তার সংগঠন বৃদ্ধি করতে সচেষ্ট হয়। তাহলে এগুলো হচ্ছে তার কারণগুলো ছিল। ঠিক আছে? আশা করি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টির কাজগুলো কি ছিল। এরা সাধারণত প্রতিষ্ঠা করা হয়েছিল আমাদের শ্রমিক এবং কৃষকদের মান মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, শ্রমিকদের যে অধিকার আছে সেগুলোকে যেন ফুলফিল করা যায় সেগুলোর জন্য। বোঝা গেল? এর সাথে জড়িত ছিল বামপন্থীরা, যারা সিপিএম বলি, কমিউনিস্ট পার্টিকে বলি। কমিউনিস্ট পার্টি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয়েছিল রাশিয়ার তাজখণ্ডে, মানবেন্দ্রনাথ রয় প্রতিষ্ঠা করেছিলেন, MN রয়। পরবর্তীকালে 1925 খ্রিস্টাব্দে কানপুরে এটা প্রতিষ্ঠিত হবে। তারপর থেকে আমরা দেখবো যে শ্রমিকদের অধিকারের কথা এরা বলতে থাকবে, এবং তার জায়গায় যখন অধিকারের কথা বলবে তখন এরা ইংরেজদের বিরাগ ভাজন হবে, যার জন্য তার পরবর্তীকালে আমরা ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টিকে দেখবো যে প্রতিষ্ঠা হবে। ক্লিয়ার হয়েছে কি বললাম? সবাই বুঝতে পেরেছো? তারপর দেখো কি বলেছে,
আমরা 4 নম্বরে এটি কোশ্চেন আছে, দেখো হিন্দু মেলা টিকা লিখতে বলেছে। হিন্দু মেলা একটু আগে আমরা দেখলাম যে কয়েকটা সভা সমিতি গড়ে উঠেছিল, তার মধ্যে একটি ছিল হিন্দু মেলা। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। ক্লিয়ার হয়েছে? এবং এটাকে আমরা চৈত্র মেলা বলি, অনেকে এটাকে মিত্র মেলাও বলা হয়। ঠিক আছে? হিন্দু মেলা আর জাতীয়তাবাদের বিকাশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতীয়দের সামাজিক সাংস্কৃতিক জীবনে মেলার গুরুত্ব অপরিসীম। চৈত্র মেলা বা হিন্দু মেলা বাঙালির সামাজিক সাংস্কৃতিক ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে এই মেলা অনুষ্ঠিত হতে বলে একে চৈত্র মেলা বলা হয়। পরে মেলার আয়োজকগণ চৈত্র মেলার নাম পরিবর্তন করে হিন্দু মেলার নামকরণ করেন। আর এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1837 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কোথায় হবে? কলকাতায়। কে প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। রাজনারায়ণ বসু হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। ঠাকুর বাড়ির সত্যেন্দ্রনাথ ঠাকুর, গণেন্দ্রনাথ ঠাকুর, এই যে নামটা ভালোভাবে মনে রাখো, গণেন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ নয়। গগনেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ব্যঙ্গচিত্র শিল্পী, এবং এই গণেন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলার সাথে যুক্ত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এই মেলার আয়োজনে সাহায্য ও সহযোগিতা করেন। উদ্দেশ্য কি ছিল? দেখো, হিন্দুদের ঐক্যবদ্ধ করা, আর কি, আত্মনির্ভর ভারত গড়ে তোলা, হস্তশিল্পে উৎসাহ দান, সাহিত্য চর্চার উৎসাহ দান, বাঙালির হীনমান্যতা দূর করা, নারী যে শরীর চর্চায় উৎসাহ দেওয়া ইত্যাদি। ক্লিয়ার হয়েছে? শরীর চর্চায় আমরা যেন উৎসাহিত হতে পারি, তার জন্য এটা করা হয়েছিল। কি কি কাজ করবে? ধর্ম ইতিহাস বিষয়ক বক্তৃতা, ছাত্রদের ব্যায়াম প্রদর্শনী, মেলা হবে, গান বাজনা হবে, ফল ফুল প্রদর্শনী হবে, সূচি শিল্প, পতাকা সাজানো থাকতো, শোভাযাত্রা করে অনেকে মেলায় আসতেন। 1867 থেকে 1880 খ্রিস্টাব্দের মধ্যে মোট 14 বার, কতবার এটা জিজ্ঞেস করবে, কতবার মেলা হয়েছে? মোট 14 বার এটি মেলা হয়েছে, এই মেলাটি। ক্লিয়ার? মোট 14 বার এই মেলাটি হয়। স্বল্পকালীন হলেও জাতীয়তাবাদ জাগিয়ে তোলার ক্ষেত্রে এই মেলার বিশেষ অবদান ছিল। সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা মিলে সব ভারত সন্তান, এই যে গানটি, কার রচনা? সত্যেন্দ্রনাথ ঠাকুরের রচনা। গানের মধ্য দিয়ে এই মেলা শুরু হতো। এই গান জাতীয় সঙ্গীতের মতো দেশাত্মবোধ জাগিয়ে তোলে। ক্লিয়ার হয়েছে? কি বললাম? দেশাত্মবোধ জাগিয়ে তুলেছিল। এই মিলে সব ভারত সন্তান, এটি কার রচনা? সত্যেন্দ্রনাথ ঠাকুরের রচনা। ক্লিয়ার হয়েছে সবাই? বাংলা ভাষার শ্রেষ্ঠ রচনার জন্য পুরস্কারের ব্যবস্থা সাহিত্য ক্ষেত্রে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। ক্লিয়ার? মেলায় হাতে তৈরি জিনিসপত্র প্রদর্শনী হতো, ফলে শিল্পী ও কারিগরি উৎসাহ পায়। মেলায় আয়োজকরা ন্যাশনাল পেপারের মাধ্যমে জাতীয়তাবাদের কথা প্রচার করে। এই জন্য একে কি বলা হয়? মিত্র, মানে ন্যাশনাল মিত্র বলা হতো। ঠিক আছে? নবগোপাল মিত্রকে। হিন্দু মেলায় জনসমাবেশ, বক্তৃতা জাতীয় অনুভূতি সৃষ্টি করে। নবগোপাল মিত্রকে ওই জন্য ন্যাশনাল মিত্র বলা হয়। ঠিক আছে? ন্যাশনাল মিত্র। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো আশা করি, কোনো ডাউট নেই। তারপরে প্রশ্ন কি বলেছে? একা মুভমেন্ট বা একা আন্দোলনের কথা বলেছে। একা কথার অর্থ হচ্ছে একতা। একা কথার অর্থ হচ্ছে কি? একতা। মানে একতা মানে একসঙ্গে আমরা একটা বিষয়ের উপর ইংরেজ সরকারের বিরোধিতা করেছি, যার জন্য এই বিদ্রোহের নাম দেওয়া হয়েছিল কি? একা আন্দোলন। ক্লিয়ার হয়েছে? ওই অসহযোগ খিলাফত আন্দোলনের সময় উত্তরপ্রদেশ, তখনকার যুক্তপ্রদেশ, ইউপি বলা হতো তখনও, মানে ইউনাইটেড প্রভিন্স, সমাজের নিম্নবর্গের কৃষকদের নিয়ে একটি কৃষক আন্দোলন গড়ে ওঠে, যা একতা বা একা আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। এটা খুবই ইম্পর্টেন্ট যে একা আন্দোলনের নেতা কে ছিলেন? মাদারিপাসি ছিলেন। কারণ কি ছিল এই আন্দোলনের কারণগুলো যদি দেখি আমরা, নির্ধারিত খাজনার চেয়ে 50% অতিরিক্ত খাজনা দেয়, বাধ্য করা হয়েছিল দিতে। খাজনা আদায়কারীদের নিপীড়ন করা হয়েছে। বাটাই বা উৎপন্ন শস্যের বদলে নগদ অর্থে করদান, তালুকদারদের অত্যাচার প্রভৃতি। এই সময় অসহযোগ খিলাফত আন্দোলন শুরু হয়। এই সুযোগে একা আন্দোলন কংগ্রেসের সমর্থন লাভ করে। হরদই, সীতাপুর, বরাইচ অঞ্চলে আন্দোলন ছড়িয়ে পড়ে। শপথ গ্রহণ অনুষ্ঠান যখন হয় তখন দেখবো আমরা একা আন্দোলন পরিচালনার সময় আন্দোলনের নেতা কর্মীরা মাঝে মাঝে সভা করত। এই সভায় ধর্মীয় আচার আচরণ রীতিনীতি পালন করা হতো। একজন পুরোহিত সভায় পৌরোহিত্য করতেন এবং উপস্থিত কৃষকেরা শপথ নিত। তারা কি শপথ নিত? তারা কেবল সরকার নির্ধারিত খাজনা দেবে, অতিরিক্ত কোনো খাজনা দেবে না। এটাই তো উচিত। জমিদার জমি থেকে কৃষকদের উচ্ছেদ করলেও কৃষক জমি ছাড়বে না। কৃষকেরা জমিদারদের বেগাশ্রম দেবে না। বেগাশ্রম কাকে বলা হয়?
মানে তুমি পরিশ্রম করে থাকবে, তোমাকে কোনো রকমের অর্থ প্রদান করা হবে না, এটাকে বলা হয় বেগার শ্রম। বুঝে গেল? পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে চলবে ইত্যাদি। কার্যকলাপ যখন আমরা দেখব যে একা আন্দোলন নিজস্ব পথে চলে, একা আন্দোলন নেতারা নিজস্ব পথে চলেন, তারা জাতীয় আন্দোলনের নেতাদের পরামর্শ বা নিয়ম মানেননি, মানে জাতীয় নেতারা এমনিতেই তারা অতটা গুরুত্ব দেয়নি একা আন্দোলনকে, তারপরেও তারা যে কথাগুলো বলতো তারা কিন্তু এটা অস্বীকার করতো, জাতীয় আন্দোলন যারা নেতা ছিলেন। ঠিক আছে। মাদারিপাসি জেলা শাসককে হত্যা এবং ইংরেজ শাসকদের বিতাড়িত করার ডাক দেন। মাদারিপাসি কি করেছিলেন? জেলা শাসক একে হত্যা করতে এবং ইংরেজ শাসককে বিতাড়িত করার ডাক দেন। ফলে কৃষকরা দল বেঁধে স্থানীয় জমিদারদের বাড়ি আক্রমণ করে, তারা ইংরেজদেরও আক্রমণ করে, কুমায়ুন অঞ্চলে সংরক্ষিত বনভূমিতে আগুন ধরিয়ে দেয়, খাজনা দেওয়া বন্ধ করে দেয়। পরিণতি কি হবে? নিশ্চয়ই তার একটা প্রতিফলন দেখা দিবে। ইংরেজ সরকার তো সর্বদাই আমাদের উপর অত্যাচার করেছে, কোনো সময় আন্দোলন হলে সেটাকে নির্মম ভাবে আমরা দেখেছি সেটা দমন হয়েছে। ঠিক আছে। একা আন্দোলনে উগ্র হয়ে উঠলেও সরকার তার দমন করতে অগ্রসর হয়। 1922 খ্রিস্টাব্দে জুন মাসে সরকার নির্মম দমন পীড়নের সাহায্যে মাদারিপাসির একা আন্দোলনের অবসান ঘটান। এটি কবে শুরু হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে, শেষ হবে 1922 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে? কি বললাম? এটি কোথায় হবে? এটা হবে যুক্তপ্রদেশে, অর্থাৎ বর্তমান উত্তরপ্রদেশ। ক্লিয়ার? নেতা কে ছিলেন? কি বললাম? মাদারিপাসি। নেতা কে ছিলেন? মাদারিপাসি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো। আর কোনো ডাউট অবশ্যই থাকবে না, যদি থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো এবং পড়াশোনায় মন দাও।